আজকে আমাদের টপিক হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। আমরা লার্নার কথাটা এর আগেও ব্যবহার করেছি বেশ কয়েকবার ক্লাসে। শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি, এবং এখানে দুই ধরনের শিক্ষার্থীদের কথা আজকে আমরা জানবো। একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যারা লার্নার রয়েছে এবং যারা অ্যাডাল্ট পিরিয়ডের লার্নার রয়েছে। তো অ্যাডোলেসেন্ট পিরিয়ড হচ্ছে বাংলাতে আমরা কৈশোরকাল বলি বা বয়ঃসন্ধিকাল বলি, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ড। আর অ্যাডাল্ট মানে আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, অ্যাডাল্ট লার্নার আলাদা করে বলার কিছু নেই। যারা প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা অ্যাডাল্ট লার্নার বলছি। তো এই দুটো জিনিসের মানে মিনিংটা বুঝলে আমরা অনেক বৈশিষ্ট্যগুলোই জানতে পারবো। তবে সিলেবাস অনুযায়ী আমাদের দেয়া হয়েছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড এবং অ্যাডাল্ট লার্নারদের কি কি একাডেমিক ক্যারেক্টারিস্টিক রয়েছে, সোশ্যাল ক্যারেক্টারিস্টিক কি রয়েছে, ইমোশনাল কি রয়েছে এবং কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে, এই বিষয়গুলো জানবো। একাডেমিক মানে আমরা জানি যে তাদের শিক্ষাক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সামাজিক কি কি বৈশিষ্ট্য দেখতে পাই, তাদের ইমোশনাল মানে প্রাক্ষবিক কি কি বৈশিষ্ট্য দেখতে পাই, এবং কগনিটিভ অর্থাৎ জ্ঞানীয় যে বুদ্ধিগুলো, ঠিক আছে, সেই বুদ্ধিগুলো কি কি হতে পারে, বা জ্ঞানীয় ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ বিষয়গুলো আমরা জানবো। এই একটা পার্ট। আর একটা ছোট্ট পার্ট আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই পার্টটা আমরা বুঝবো। তো আমাদের এই আজকে দুটো টপিক, খুব সুন্দর টপিক এবং সহজ টপিক, এবং বুঝতে খুব ভালোই লাগবে আশা করছি। তো আমরা একটু অ্যাডোলেসেন্ট লার্নার আর অ্যাডাল্ট লার্নার বোঝার আগে একটু বুঝে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ গুড লার্নার, মানে একজন ভালো শিক্ষার্থীর কি কি গুণাবলী থাকতে পারে, ঠিক আছে। তারপরে আমরা অন্যান্য লার্নারের দিকে যাব। আগে আগে জানবো হচ্ছে একজন ভালো শিক্ষার্থী। আমরা বলি না যে হ্যাঁ এই স্টুডেন্টটা খুব ভালো, সেটা পড়াশোনার দিক দিয়ে হোক, তার আচার আচরণ বিহেভিয়ারের দিক দিয়ে হোক, ঠিক আছে, তার মোরাল ভ্যালুর দিক দিয়ে হোক, সমস্ত দিক দিয়েই সেই ছাত্রছাত্রীটা ভালো। তো কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে দেখো। প্রথমত বলছে কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ, মানে কোনো একটা লার্নার কৌতূহলী হবে এবং ক্রিয়েটিভ, অর্থাৎ সৃজনশীল কাজে হয়তো যুক্ত থাকবে। তার সাথে বলছে resilient in the face of challenges, able to embrace change, adaptable, অর্থাৎ কোনো একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে, সেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়লে যাতে সে নিজেকে মোকাবেলা করার ক্ষমতা রাখে, এই রকম লার্নারের বৈশিষ্ট্য থাকা উচিত। এবং কোলাবোরেটিভ হবে, সহযোগিতামূলক, আমরা বলি না বন্ধুদের সাথে ভালো করে মিশবে, বা টিচারের সাথে কোঅপারেট করবে, এই ধরনের কোলাবোরেটিভ বিষয়টা বলা হচ্ছে। তার সাথে বলছে যে ওপেন টু ডাইভার্স ভিউ পয়েন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, রেসপেক্টফুল টু আদার্স। এটা খুব বর্তমান দিনে খুব জরুরি, যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা শ্রদ্ধা প্রদর্শন করা, এই বিষয়টার কথা বলছে। এবং লার্নার হবে রেসপেক্টফুল অফ এনভায়রনমেন্ট, কম্প্যাশনেট, অর্থাৎ এই যে পরিবেশের প্রতিও শ্রদ্ধাশীল হবে। শুধু মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে হবে না, পরিবেশের প্রতিও তাকে একটা রেসপেক্টফুল ম্যানারে চলতে হবে। তার সাথে হবে অপটিমিস্টিক, নার্চারিং। অ্যাকচুয়ালি এখানে এই দুটো জায়গায় কমা হতো, ঠিক আছে। অপটিমিস্টিক হচ্ছে মানে অপটিমিস্টিক বললি না, মানে কোনো কাজে আশাবাদী। নার্চারিং মানে লালন পালন বা কেয়ার করা কোনো জিনিসকে, ঠিক আছে, এই বিষয়টা। তার সাথে হবে কি রকম, এঙ্গেজড অ্যান্ড এনথুয়াস্টিক। এঙ্গেজ থাকবে, যে কোনো কাজে নিজেকে এঙ্গেজ রাখবে, এবং উদ্যমী হবে, যে কোনো কাজে এনথুয়াস্টিক মানে উদ্যমী, সবসময় কোনো কাজ করার একটা উদ্যম তার মধ্যে আমরা দেখতে পাবো। তার সাথে বলা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড উইথ এ গ্লোবাল পার্সপেক্টিভ, ভবিষ্যৎমুখী হবে, মানে ভবিষ্যতে কি কাজ করতে পারে, মানে সবসময় পাস্ট বা প্রেজেন্টকে নিয়ে ভাববে না, ভবিষ্যৎকে নিয়েও সে ভাববে। এবং ইন্ট্রিনসিকলি মোটিভেটেড, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে নিজেই নিজেকে অনুপ্রাণিত করবে, মোটিভেট করবে, সেলফ মোটিভেটেড হবে, মানে বাইরে থেকে এখানে মোটিভেশনের দরকার নাই, নিজে নিজেকে অলওয়েজ মোটিভেট করার চেষ্টা করবে। আর স্কিল অফ গুড লার্নার, তো এটা তো বোঝাই যাচ্ছে, অর্থাৎ যে কোনো লার্নারের যে কোনো বিষয়ে দক্ষতা থাকা দরকার। এবং দক্ষতা থাকলে কি হবে, কমপ্লেক্স যে প্রবলেমগুলো, জটিল যে সমস্যাগুলো, তার সমাধান করতে পারবে। দেন বলছে মেক কানেকশন বিটুইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অপরচুনিটিস, বর্তমান আর ভবিষ্যতের যে সুযোগগুলো বা সম্ভাবনাগুলো, তার মধ্যে একটা সংযোগ সাধন করবে, কানেকশন বিটুইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ঠিক আছে। এবং লাস্ট বলছে থিঙ্ক ক্রিটিক্যালি রিফ্লেক্টিভলি,
ক্রিটিক্যালি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ মূলকভাবে চিন্তা করার যে ক্ষমতা, সেই জিনিসগুলো একজন শিক্ষার্থী বা লার্নারের থাকে। তাহলে ভালো শিক্ষার্থী হওয়ার জন্য এই ধরনের গুণাবলীগুলো প্রত্যেকেরই কিন্তু অবশ্যই দরকার। তারপরে আমরা পরবর্তীতে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নার, অ্যাডাল্ট লার্নার ওটা পরে জানবো। আগে শুধুমাত্র এটা জেনে নিলাম। কারণ হচ্ছে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নারদেরই দেখতে পাই তা কিন্তু না। এগুলো যেকোনো বয়সের লার্নারদের আমরা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে পাবো। সব ধরনের সব বয়সের লার্নারদেরই শিক্ষার্থীদের এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এইবার আমরা আলাদা করে জানবো হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নার। তো অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নারদের যাদের আমরা কৈশোরকাল বাংলাতে বলি বা বয়ঃসন্ধিকাল বলি, আমাদের সিলেবাসে তো এই 4টেই পার্ট দিয়েছে, একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল আর হচ্ছে কগনিটিভ। তো একাডেমিক বিষয়টা হচ্ছে এক্সপ্লোর করা কোনো জিনিস, শিক্ষাক্ষেত্রে একাডেমিক এক্সপ্লোর করা। সোশ্যাল হচ্ছে সিকিং ভ্যালিডিটি, সমাজ সমাজ যাতে তাকে প্রাধান্য দেয় বা কিছু দেয়, এই জিনিসগুলো সোশ্যাল। ইমোশনাল দিক হবে ডাইনামিক, মানে ওই রাগ ভালোবাসা ঘৃণা নিয়ে শুধু পড়ে থাকবে তা নয়, ডাইনামিক হবে মানে চেঞ্জ হয়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি হয়, ইমোশন গুলো চেঞ্জ হতে থাকে, ডাইনামিক হতে থাকে, একই রকম কিন্তু থাকে না, চেঞ্জ হতে থাকে। বিষয়গুলো আমি যখন আরো ডিটেলসে বলবো আরো ভালো বুঝতে পারবে। জাস্ট এখন ছোট ছোট বৈশিষ্ট্যগুলো জেনে নাও। কগনিটিভ, তাদের যে জ্ঞানীয় ক্ষেত্রগুলো বা বৌদ্ধিক জায়গা কি হবে, ফ্লেক্সিবল হবে, কিউরিয়াস হবে, কোনো কিছু জানার চেষ্টা, কিউরিয়াস থাকবে, নতুনত্ব জিনিস উদ্ভাবন করার চেষ্টা, এই বিষয়গুলো আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নারদের কিন্তু ভালোভাবে দেখতে পাই। এগুলো হচ্ছে আমাদের একদম ছোট ছোট বিষয় যেগুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নারদের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এবার এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডকে আমরা আবার 3টে ভাগে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্স, একটা মিডিল অ্যাডোলেসেন্স, একটা হচ্ছে লেট অ্যাডোলেসেন্স। আর বয়সগুলো দেখো লেখা আছে, আর্লি অ্যাডোলেসেন্স হচ্ছে 10 থেকে 12 বছর, 12 থেকে 16 হচ্ছে মিডিল, আর 16 থেকে 19 হচ্ছে লেট অ্যাডোলেসেন্স। তাহলে প্রত্যেকটা স্তরে আমরা কোনো না কোনো কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। এবার এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে বলছে টু এমার্জ, টু অ্যাচিভ আইডেন্টিটি। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বলছে টু এমার্জ, এমার্জ মানে হচ্ছে উদয় হওয়া বা উত্থানের একটা বয়স, উত্থান হচ্ছে। কারণ এই 10 বছর, 12 বছর, 16 বছর, এই বয়সগুলো কি উত্থান হওয়ার বয়স, তাই না? এবার সেক্ষেত্রে উত্থান হওয়ার সাথে সাথে পরিচয় পাওয়ারও বয়স, আইডেন্টিটি, সবার কাছে পরিচিত হওয়ারও একটা বয়স হচ্ছে বা জায়গাটাই হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এবং এখানে আর্লি অ্যাডোলেসেন্স আমরা দেখতে পাই হ্যান্ড, ফিট এবং তার পরবর্তীতে যে লিম্স বা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে সেগুলোর কি হচ্ছে, বিকাশ ঘটছে। কারণ 10 বছর, 12 বছর বয়সে দেখবে শিশুদের কিন্তু বিকাশটা তাড়াতাড়ি হচ্ছে। তাদের হাতের গঠন, পায়ের গঠন, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো ধীরে ধীরে কি হচ্ছে, সেগুলো বাড়ছে। আর মিডিল অ্যাডোলেসেন্সে এসে আমরা কি দেখবো, তাদের যে জেনেটিক ডেভেলপমেন্ট, জিনগত যে সমস্ত বিকাশ। কিরকম জিনগত বিকাশ, যেমন ধরো কারো হাইট, হাইটটা কিরকম হয়, অনেক সময় আমাদের মা বাবার উপর নির্ভর করে জেনেটিক। মা বাবার হাইট যদি একটু দেখা যায় যে শর্ট আছে, তাহলে ছেলেমেয়েরও হাইট অনেক ক্ষেত্রেই শর্ট হয়ে থাকে। সবসময় যে তাই হয় তা কিন্তু নয় আবার, ঠিক আছে, যে সবসময় ওটাই হবে। বা হয়তো চোখের কালার, আই কালার দেখে থাকি, বা আমাদের গায়ের রং, এটাও অনেক সময় হয়ে থাকে। এই জিনিসগুলো জেনেটিক ডেভেলপমেন্ট গুলো দেখতে পাই, এবং এই জিনিসগুলো কিন্তু জেনেটিক ডেভেলপমেন্ট আমরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব বেশি বিষয়গুলো প্রকাশ পেয়ে থাকে মিডিল অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। এবং মেয়েদের যে জিনিসগুলো আরো আমরা দেখি, ওরা কিন্তু লয়াল হয় মেয়েরা, ঠিক আছে, মেয়েরা বেশি আনুগত্য প্রদর্শন করে বা কমিটমেন্ট ম্যাটার মোর, প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক আছে, কমিটমেন্ট জায়গাটা তাদের বেশি থাকে, লয়ালিটি, কমিটমেন্ট, মেয়েদের এই যে স্কিলগুলো, এগুলো কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। এবং তার সাথে দেখো বলছে আরেকটা, পিউবার্টাল ডেভেলপমেন্ট বিকামস ইনকর্পোরেটেড ইনটু দ্য সেলফ ইমেজ। অর্থাৎ বয়ঃসন্ধিকালীন যে বিকাশগুলো দেখা যায়, ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে, বয়ঃসন্ধিকালীন যে বিকাশগুলো, তো এই ধরনের বিকাশগুলো কিন্তু এই মিডিল অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মেয়েদের খুব বেশি দেখা যায়। এগুলো নিজেরাই রিলেট করতে পারছো নিশ্চয়ই বিষয়গুলো। আবার লেট অ্যাডোলেসেন্সে আমরা দেখতে পাই, লেট অ্যাডোলেসেন্সে গিয়ে কি হয়, এই যে স্তরটা লেট অ্যাডোলেসেন্সে বেশিরভাগটাই হয়ে থাকে
কেরিয়ার ডিসিশনের কথা দেখো এখানে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ বয়সটা মোটামুটি 16 থেকে 19, অনেকেই কিছু কিছু জন, সবাই নয়, কেরিয়ার নিয়ে কিছুটা হলেও ভাবতে শুরু করে, এবং এইটা হচ্ছে ট্রান্সফরমেশন টুয়ার্ডস অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্কর দিকে কি হচ্ছে, ট্রান্সফর্ম করছে। কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার হওয়ার পরই কোন স্তরে যাবে, অ্যাডাল্ট পিরিয়ডে যাবে। তাহলে এই স্তরটাই হচ্ছে লেট অ্যাডোলেসেন্ট, স্তরটাই হচ্ছে ট্রান্সফরমেশন টুয়ার্ডস অ্যাডাল্টহুড। নিশ্চয়ই বোঝা গেল। এবং লেট অ্যাডোলেসেন্সে আমরা দেখতে পাচ্ছি কেরিয়ার ডিসিশন আর ফাইনালি ট্রেস। এই বয়সে ধরো যে মোটামুটি মাধ্যমিক এইচএস প্রায় তো হয়ে যাচ্ছে, 19 বছর বয়সের কাছাকাছি এসে, তো সেক্ষেত্রে পরবর্তীতে সে কি করবে, কেরিয়ার ডিসিশন, কেরিয়ার মেকিং কিরকম ভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে। কিন্তু এখানে দেখো একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা অনেকেই স্ট্যানলি হলের নাম শুনেছি, ঠিক আছে? হল অনেকে এখানে হয়তো শুনেছি আমরা। হল ডেসক্রাইব করেছেন এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে স্ট্রোম অ্যান্ড স্ট্রেস পিরিয়ড। হল, ঠিক আছে, স্ট্যানলি হল, তিনি মেবি এটা 1904 বলেছিলেন, ঠিক আছে? 1904 স্ট্যানলি হল তিনি বলছেন এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে স্ট্রোম অ্যান্ড স্ট্রেসের পিরিয়ড। বাংলাতে আমরা ঝড় ঝঞ্ঝার কাল বলি। স্ট্রোম অ্যান্ড স্ট্রেস বিষয়টা কি অনেকে আমরা জানি, তাও আমি একটু বলি। অ্যাকচুয়ালি 11 থেকে 19 তিনি বলেছেন, ঠিক আছে? মানে তার হিসাব মতো বয়স অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমাদের জীবন বিকাশের কালকে ব্যাখ্যা করেছেন। তো তো হল স্ট্রোম অ্যান্ড স্ট্রেসের পিরিয়ডটাকে তিনি বলছেন বয়স হিসাবে 11 থেকে 19, এই পিরিয়ডটাই হচ্ছে স্ট্রোম অ্যান্ড স্ট্রেসের ঝড়ঝঞ্ঝার কাল। দেখবে এই বয়সে ছেলে মেয়েদের মুড সুইং হয়ে যায়। মুড সুইং কিরকম, এখনই ভালো লাগছে, এখনই ভালো লাগছে না, এই করব, এখনই এই এটাতে মন বসছে, ওটাতে মন বসছে না, এরকম মুড সুইং হয়ে থাকে। এগুলো নিজেরাও রিলেট করতে পারবে। এই সময় আমরা যে বয়সের কথা বলছি, প্রত্যেকে তো আমরা এই বয়সগুলো কাটিয়ে এসেছি। বা মা বাবার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হওয়া, কনফ্লিক্ট উইথ প্যারেন্টস আমরা বলি। হ্যাঁ, মা বাবা বলছে না এটা কর, তুমি বলছো না এটা এটা করবো না, আমার বন্ধু ওটা করছে, আমাকে ওটাই করতে হবে। হয়ে থাকে তো এই জিনিসগুলো। বা কোনো কিছু রিস্ক আছে, এইরকম কোনো কাজ করার প্রবণতা, মানে তুমি জানো যে ওটা করলে আমার হয়তো ভালো হবে না, ওই কাজে হয়তো খুব ঝুঁকি আছে, তাও ওই কাজটা করার একটা প্রবণতা তৈরি, মানে মা বাবার কথা না শুনে আমি রিস্ক নিব না, আমি ওটা করবো, মা বাবা বারণ করে দিয়েছে, বারণ করেছে মানেই আমাকে ওটা করতে হবে, এই ধরনের একটা প্রবণতা এই পিরিয়ডটাতে কিন্তু আমরা দেখতে পাই। এবং অনেক সময় হীনমন্যতাও তৈরি হয়, হবে এই বয়সটাতে অনেক সময় হীনমন্যতা আমাদের তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমাদের ইমোশনাল এবং যে বিহেভিয়ারাল চেঞ্জ আমরা বলি, মানে আমাদের প্রাক্ষবিক এবং আচরণগত যে পরিবর্তনগুলো খুব বেশি দেখা যায়। আমরা প্রত্যেকে এই বয়সগুলো কাটিয়ে এসেছি, এই সময় আমাদের ইমোশনাল বিহেভিয়ারাল যে চেঞ্জ গুলো খুব দেখবে বেশি হয়ে থাকে। আর তার সাথে সাথে এই বয়সটাতে ছেলে এবং মেয়ে উভয়ই তাদের যে যৌন চেতনা, সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি অবদমন করতে বাধ্য হয়, ঠিক আছে? মানে সেগুলো তার প্রকাশ করার সুযোগ থাকে না, সেই জন্য অনেক সময় কিন্তু ওরা আবার মানসিক যন্ত্রণাতেও ভোগে, ঠিক আছে? মানে ধরো যে সেক্সুয়াল কোনো জিনিস সম্পর্কে হয়তো কারো কাছে কোনো প্রশ্ন করলো, টিচারদেরকে করলো, বা অনেক সময় ভয়েতে লজ্জাতেও করতে চায় না, বা করলেও টিচাররাও দেখবে উত্তর দেয় না, যার ফলে তাদের মনে অনেক রকম একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়, মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। এই বিষয়গুলো আমরা এই লেট অ্যাডোলেসেন্ট বা এই পুরো 11 থেকে 19 বছর বয়সের মধ্যে বিষয়গুলো দেখে থাকি। এই জন্যই এই সময়টাকে স্ট্যানলি হল তিনি স্ট্রোম অ্যান্ড স্ট্রেস নিয়ে তিনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। এবার আমরা যদি একাডেমিক দিকে চলে আসি, শিক্ষাক্ষেত্রে তাদের আমরা কি দেখতে পাই? দেখো, শিক্ষাক্ষেত্রে আমরা মেনলি যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ সময় কি করে, স্কুলেই বা আর্লি কলেজ, অর্থাৎ স্কুল বা কলেজেই তারা বেশিরভাগ সময়টা স্পেন্ড করে থাকছে। মানে অ্যাকচুয়ালি কলেজে যায় না যদিও, আর্লি কলেজ বলা হচ্ছে, মানে কলেজের আগের যে জায়গাটা এই সময় থাকে। এবং সাইকোলজিক্যালি কি হচ্ছে, এটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড। এটা অবশ্যই একটা ট্রানজিশন পিরিয়ড। কেন ট্রানজিশন পিরিয়ড বলছি, ওই যে এরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে কোথায় যাচ্ছে, ওরা অ্যাডাল্টহুডে যাচ্ছে, অ্যাডাল্ট পিরিয়ডে যাচ্ছে। সেই জন্য এই সময় ওদের কগনিটিভ, ফিজিক্যাল, পার্সোনালিটি, সোশ্যাল চেঞ্জ, এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই। মানে বৌদ্ধিক থেকে আরম্ভ করে শারীরিক, তাদের যে পার্সোনালিটি, চারিত্রিক দিক,
সামাজিক দিক সমস্ত কিছুই তাদের হচ্ছে। মনস্তাত্ত্বিক ভাবে এটা একটা ট্রানজিশন পিরিয়ড। তাহলে কোন কোন জিনিসের ট্রানজিশন হচ্ছে? তাদের কগনিটিভ, ফিজিক্যাল, পার্সোনালিটি, সোশ্যাল। এবং সোসিওলজিক্যালি বলছে, দেখো সামাজিক ভাবে কি হচ্ছে, সামাজিক ভাবে কিন্তু এই যে স্তরটা রয়েছে, এই স্তরে আমরা দেখতে পাই গ্রোথ অ্যান্ড হরমোনাল চেঞ্জেস উইথ দ্য গ্রোথ অফ বডি। বডির গ্রোথ হওয়ার সাথে সাথে হরমোনাল বিভিন্ন চেঞ্জ দেখতে পাই। ঠিক আছে, যার জন্য নিজেকে অনেক সময় সমাজে লোকের সামনে, অপরিচিত লোকের সামনে যাওয়া বা কিছু, এই জিনিসগুলো অনেক সময় হয়তো অনেকে আবার পছন্দও করেন না, যেহেতু অনেক সময় হরমোনাল চেঞ্জ হয়ে থাকে, শারীরিক গঠন চেঞ্জ হয়ে থাকে। ধরো যে ছেলেদের কি হয়, ছেলেদের হয়তো গলার স্বর পরিবর্তন হয়, বিভিন্ন রকম জিনিসগুলো এখানে হয়ে থাকে, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এই জায়গাটা একটু অন্যরকম ভাবে বলা হয়। দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো খুব সুন্দর একটা লাইন বলা হচ্ছে, ইন ইন্ডিয়া দ্য অ্যাডোলেসেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন হিজ প্যারেন্টস ফর মেনি মোর ইয়ার্স ইন কম্পারিজন টু ওয়েস্ট। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর তুলনায় ভারতে না অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে, এটা মা বাবা উপর নির্ভর করে। অ্যাডোলেসেন্ট ডিপেন্ড হচ্ছে প্যারেন্টের উপরে, আমাদের মা বাবার উপর ডিপেন্ড করে, কারণ মা বাবা মনে করে না ভারতের যে আমার ছেলে বা মেয়ে বড় হচ্ছে। ঠিক আছে, এই কারণে এই সময়টাকে বলছে দেখো ডিলেড অ্যাডোলেসেন্ট। ইন্ডিয়ার ক্ষেত্রে এটাকে আমরা বিলম্বিত কৈশোর বলি। মানে মা বাবার ছত্রছায়াতে থাকে, মা বাবা মনে করে না যে আমার ছেলে বড় হচ্ছে, আমার ছেলের বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, এগুলো অনেকে মা বাবা অনেক সময় মানতে চায় না। সেই জন্য ভারতের ক্ষেত্রে বলছে এটা অনেক ক্ষেত্রে 21 বছর থেকে 25 বছর পর্যন্ত ভারতের ক্ষেত্রে অনেক সময় অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা চলে যায়। কার কম্পারিজনে? ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর কম্পারিজনে ভারতের মা বাবারা বা ভারতীয় যারা অভিভাবক রয়েছেন, তারা মনে করেন যে না, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে তাদের উপরই। এটাকে আমরা ডিলে অ্যাডোলেসেন্ট বলছি। এই যে ডিলেড অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বিলম্বিত কৈশোর, মানে কৈশোর কালটাই অনেক দিন ধরে চলছে। দেখো বিলম্বিত কৈশোরের অর্থ হচ্ছে কৈশোর কালটা অনেক দিন ধরে চলছে, 21 থেকে 25 বছর পর্যন্ত চলছে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। আমাদের ওই প্রায় 11 থেকে 19 বছর বা 10 থেকে 19 বছরের মধ্যেই কৈশোরকালটা বা বয়ঃসন্ধিকালটা শেষ হয়ে যাচ্ছে। এইবার আলাদা আলাদা পার্ট করে যদি চলে আসি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখান থেকে ইমোশনাল চেঞ্জ। আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ইমোশনাল কি কি চেঞ্জ দেখতে পাই, একটু আগে বললাম, যদিও ইমোশনাল চেঞ্জের কিছু ওই স্ট্যানলি হল যেগুলো বলেছেন সেই বিষয়গুলো অনেকটা বললাম। মানে আমাদের প্রাক্ষবিক বা অনুভূতিমূলক কি কি পরিবর্তন আসে। তো ইমোশনাল চেঞ্জ মানে তো আমরা ইমোশন বলতে আমরা তো আমাদের রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা এগুলোকে বলি, এগুলো সবাই আমরা জানি। মানে এখানে পার্সোনাল ফিলিংটাই হচ্ছে আসল। এই স্তরে কৈশোরকালে কিন্তু পার্সোনাল ফিলিংটাই আসল। কিরকম? ধরো কারো প্রতি আমাদের রাগ হচ্ছে, তো দেখবে ওই বয়সে রাগ হলে মানে খুব রাগ, মানে প্রচন্ড রাগ। আবার কাউকে মানে রাগ বলো, ঘৃণা বলো, ঘৃণা করলেও মানে তাকে আর দেখতে পাচ্ছি না আমি, আমার ভালো লাগে না, ও সামনে আসা কি, ওর নাম শুনলে আমার কেন জানি না আমার মাথা গরম হয়ে যায়, এরকম একটা রাগ বা ঘৃণা হয়ে থাকে। আবার কারো প্রতি যদি ভালোবাসা তৈরি হয়, ভালোবাসাটাও কিন্তু তীব্র আকারে হয়, যদিও এই স্তরে ভালোবাসা খুব একটা স্থায়ী হয় না। ঠিক আছে, ভালোবাসা তো এই স্তরে স্থায়ী হয় না, কিন্তু কারো প্রতি যদি একবার ভালোবাসা তৈরি হয়, সেটা খুব গভীর ভালোবাসা তৈরি হয়ে যায়, কিন্তু সেই ভালোবাসা যে আগামীতে থাকে, পরবর্তীতে থাকে, সেটা কিন্তু হয় না। এই স্তরে ভালোবাসা কিন্তু স্থায়ী হয় না। আবার আমরা দেখি এই স্তরে ইমোশনাল চেঞ্জ গুলো কিরকম, দেখো বিপরীত, মানে আমরা যেটাকে অপোজিট সেক্স বলি, অর্থাৎ ছেলেদের মেয়েদের প্রতি আর মেয়েদের ছেলেদের প্রতি একটা গভীর আকর্ষণ বোধ তৈরি হয়, এগুলো হয়ে থাকে আমাদের, এগুলো কমন জিনিস প্রত্যেকটা। তো এই আকর্ষণ তৈরি হওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমাদের ওই রোমান্টিক বা যৌন আকর্ষণ জনিত যে অভিজ্ঞতা, সেগুলোও কিন্তু আমরা এই বয়সে অর্জন করে থাকি, তাই তো? আর ধরো ইমোশনাল বিষয়গুলো আরো কি রকম, মা বাবা যদি কোনো কাজে বাধা দেয়, একটু আগেও বলছিলাম, তখন আমরা বেপরোয়া আচরণ করে থাকি, না আমি এটা করব মানে আমি করবই। ঠিক আছে, আবার মা বাবা যদি কিছু বলে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা এগুলো অনেক সময় নিউজে শুনতে পাই, যে মোবাইল দিতে হয়তো মা বাবা হয়তো অস্বীকার করলো, না আমি মোবাইল দেবো না হাতে, হয়তো ঝগড়াঝাটি, মারামারি, বাড়ির কারোর সাথে হোক, বা তর্ক বিতর্ক করা,
বা না খেয়ে বসে থাকা, অনেক সময় এগুলো কথাতে কি হয়, এগুলো আস্তে আস্তে যখন বড় আকার নেয় তখন কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে লার্নারদের মধ্যে আমরা দেখতে পাই। কি এই বিষয়গুলোই হচ্ছে ইমোশনাল চেঞ্জ। অনুভূতিমূলক প্রাক্ষবিক বিকাশ বলতে আমরা আমাদের এই পার্সোনাল ফিলিং গুলো এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এগুলো খুব আমরা কিন্তু বেশি দেখতে পাই। অবশ্যই নিজেরা প্রত্যেকে এই বিষয়গুলো রিলেট করতে পারছো, ইমোশনাল যে চেঞ্জ গুলো হয়। এই ইমোশনাল চেঞ্জের এই ধরনের জিনিসগুলো এখানে লেখা রয়েছে, আমি সহজভাবে বিষয়গুলো বললাম। এবার তোমরা নিজেরা এখান থেকে বিষয়গুলো ছোট ছোট পয়েন্ট করে লেখা আছে, দেখে নিলেই আশা করি বুঝতে পারবে। এইবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসব, কগনিটিভ ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, বৌদ্ধিক বিকাশ। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথা বলছি, কৈশোরকাল, কৈশোরকালে বৌদ্ধিক বিকাশটা কিরকম হয়? দেখো, কৈশোরকালের বৌদ্ধিক বিকাশ বলতে বা যে কোনো বৌদ্ধিক বিকাশ মানেই হচ্ছে কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু আহ, আমাদের যে মেমোরিতে বা স্মৃতিতে আছে সেই মেমোরি বা স্মৃতি থেকে কোনো জিনিসের সমস্যা সমাধান করা। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের তৈরি হচ্ছে পরিবেশের সাথে ভালোভাবে মানিয়ে নিতে গেলে বা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া করতে গেলে যে বুদ্ধিগুলো আমাদের দরকার। কারণ সবাই তো আর পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একই রকম ক্ষমতা রাখে না। তো এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার বা মিথস্ক্রিয়া করার মতো যে বিষয়গুলো সাহায্য করে সেগুলো কিন্তু আমাদের এই কগনিটিভ জায়গাগুলোই। তো এখানে এই কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে গিয়ে আমরা পিঁয়াজের নাম শুনেছি। তো পিঁয়াজে এই কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে বিশেষ কিছু তিনি কথা বলেছিলেন, যেগুলোকে আমরা পিঁয়াজের ওই প্রজ্ঞামূলক বিকাশ বলে থাকি। এক্ষেত্রে তিনি শুধুমাত্র অ্যাডোলেসেন্ট পিরিয়ডের জন্য নয়, টোটাল আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, টোটাল যে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে বয়স হিসাবে তিনি ভাগ করেছেন। মানে অ্যাকচুয়ালি আমরা তো পড়ছি এখন বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, ওই 10 থেকে 11, 19 মানে 10 বা 11 থেকে একদম ওই আপ টু 18, 19 পর্যন্ত চলছে। কিন্তু পিঁয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের বিষয়টাকে তিনি বয়স হিসাবে দেখো বলেছেন। প্রথমটা হচ্ছে সেন্সারি পিরিয়ড। সেন্সারি পিরিয়ড হচ্ছে এটা 0 থেকে 2 বছর পর্যন্ত থাকে। আমরা বাংলাতে এটাকে সংবেদন চালকমূলক স্তর বলে থাকি। বা এখানে দেখবো অনেক সময় 0 থেকে 2 ইয়ার্স না দিয়ে 18 থেকে 24 মাসও দেয়, অনেক সময় মাসটা দিয়ে দিল, ঠিক আছে, কতদিন পর্যন্ত এটা চলে, 18 থেকে 24 মাস পর্যন্ত এটা চলতে থাকে। এবার এই 0 থেকে 2 বছরে আমরা কি বুঝি? এই বাচ্চাদেরকে দেখে, যাদের বাড়িতে এই 0 থেকে 2 বছরের হয়তো বাচ্চা যদি থাকে, দেখবে ওদের মধ্যে একটা ইগোসেন্ট্রিজম কাজ করে। ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা, ঠিক আছে, ইগো সেন্ট্রিজম ওদের মধ্যে কাজ করে। অর্থাৎ ও শিশু নিজের জগৎকে নিয়েই বা নিজের জগতেই ও থাকে, নিজের জগতেই বাস করে, মানে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ সমাজ চেতনা বলতে এখানে কোনো কিছুই থাকে না, এই সমাজ বলে যে কোনো কিছু আছে বা কিছু, এই জিনিসগুলো নিয়ে একদমই ভাবে না। শিশু শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই হচ্ছে ইগোসেন্ট্রিজম। এবার প্রি অপারেশনাল পিরিয়ডে, যেটা আমরা 2 থেকে 7 বছরে দেখতে পাই, এখানে কিন্তু এই স্তরে এসে শিশু কিছু সংকেতের ব্যবহার করতে শিখে, মানে সবগুলোই কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট বলছে দেখো, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইমোশনাল বা অন্যরকম কোনো কিছু নেই। কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ কিছু সংকেতের ব্যবহার। সংকেত বলতে এখানে কি বোঝাচ্ছে? ভাষা। কারণ 0 থেকে 2 এই সময় তো কোনো ভাষার বিকাশ সেরকম হয় না। পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে ভাষার ব্যবহার হয়ে থাকে। তো শিশু কিন্তু ভাষা বুঝতে শেখে এবং আস্তে আস্তে একটু আগের স্তরে আমরা যে দেখলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সমাজ সম্পর্কে বা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। ধীরে ধীরে কিন্তু এই সময়ে আস্তে আস্তে বাইরের জগতের অস্তিত্বটাও বুঝতে পারে এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। দেখবে ওরা কিন্তু অধিক মানে কল্পনা প্রবণ, মানে কোনো একটা কিছু হয়তো কোনো গল্প কারো কাছ থেকে শুনলো বা কিছু হলো, সেই বিষয়গুলোকে ওরা খুব ভালোভাবে দেখে, কল্পনাগুলোকে আমাদের মানে কল্পনা শক্তির বিকাশ। মানে তাদের যে এই যে বয়স, কল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটা তারা চেষ্টা করে। আবার কংক্রিট অপারেশনাল পিরিয়ডে বয়স আরো বাড়ছে। এখানে কোনো ধরো একটা বস্তু বা কোনো একটা পদার্থ, সেটার
দৈর্ঘ্য কম না বেশি, অর্থাৎ সেটা বড় না ছোট, এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে শিখে। আবার ক্লাসিফিকেশন বিষয়টা ওরা বুঝতে শিখে। ক্লাসিফিকেশন মানে কোনো কিছু শ্রেণীবিভাগ করা, ঠিক আছে, বিভিন্ন জিনিসের মধ্যে শ্রেণীবিভাগ করা বিষয়টা বুঝতে শিখে। আবার এই সময় কিন্তু ভাষার ব্যবহার তো হচ্ছে, আগে প্রি অপারেশনে তো ভাষার ব্যবহার চলেই আসলো। এখানে যেটা নতুন করে আসে সেটা হচ্ছে নাম্বার কনসেপ্ট আসে, সংখ্যার ধারণা। ১ ২ ৩ ৪ বা একদম ২ অঙ্কের সংখ্যা, ৩ অঙ্কের সংখ্যা সম্পর্কে এদের কিন্তু একটা কম বেশি ধারণা ৭ থেকে ১১ বছরের মধ্যে চলে আসে। তাই আস্তে আস্তে দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, এবং সবশেষে যখন ১১ থেকে ১৫ বছর ফর্মাল অপারেশনাল স্টেজে আসে, তখন এরা কোনো জিনিস সম্পর্কে যুক্তি দিয়ে ভাবা, চিন্তা শক্তি, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা, বা ছোটখাটো সমস্যার সমাধান করা, এই জিনিসগুলো ফর্মাল অপারেশনাল স্টেজে এসে আমরা দেখতে পাই। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভর করে পিঁয়াজে এই ৪টে স্তরের কথা বলেছেন। এই ৪টে স্তর থেকে অনেক সময় কিন্তু আমাদের প্রশ্ন আসে। তো যেই পয়েন্টগুলো বললাম, কোন স্তরে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না পাই, এগুলো একটু করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তার সাথে আমাদের আরেকটা অনেক সময় ম্যাচিং প্রশ্নও আসে। একদিকে ধরো দিয়ে দিল সেন্সরি পিরিয়ড, প্রি অপারেশনাল পিরিয়ড, আর একদিকে দিয়ে দিল এই বয়সগুলো। তাহলে আমাদের ম্যাচিং করতে হবে যে কোন পিরিয়ডে বয়সটা কিরকম থাকে, ম্যাচিং করে আমাদের বলতে হবে। এই জায়গা থেকেও আমাদের অনেক সময় প্রশ্ন আসে। তো এটা পুরোপুরি কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করলাম, এটা একটু ভালো করে মনে রাখবে। তো শুধু এটুকু বলে দিলেই হবে না, আরো অনেক জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা পেঁয়াজে মনে করেন যে শিশুরা কিন্তু নিষ্ক্রিয়ভাবে কোনো জ্ঞান অর্জন করে না। খুব ভালোভাবে শুনবে এবার এই কথাগুলো আমি বলছি। ওরা কিন্তু নিষ্ক্রিয়ভাবে কোনো জ্ঞান অর্জন করে না, মানে এটা পেঁয়াজে তিনি বলছেন। মানে তারা তাহলে কিভাবে জ্ঞান অর্জন করেন? পেঁয়াজে বলছেন যে তারা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে ইন্টারেকশন, এগুলোর মাধ্যমেই নিজেরাই জ্ঞান তৈরি করে। কি বললাম? যে ওরা শিশুরা কি করে? তাদের যে অভিজ্ঞতা, মানে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, বা মিথস্ক্রিয়া বলতে এখানে ধরো দেখবে আ যেকোনো বাচ্চাদের সোশ্যালাইজেশন বা কথা বলার ক্ষমতা বা কারো সাথে মেশার ক্ষমতা, এগুলো কাদের বেশি তৈরি হয়? কোন বাচ্চাদের? যাদের বাড়িতে হয়তো দেখবে অনেক লোকজন রয়েছে। এখন তো কি হয় যে এখন বাড়িতে মা-বাবা, মানে ছোট পরিবার। বড় পরিবার তো খুব কমই আছে। কিন্তু যারা একটু বড় পরিবারে মানুষ হচ্ছে, বাড়িতে বেশি লোকজন আছে, তাদের দেখবে কথা বলার যে জায়গাটা, ওটা কিন্তু তাড়াতাড়ি ওদের ডেভেলপ হচ্ছে। ঠিক আছে? ভাষা শেখা, বিভিন্ন সংকেত শেখা, কথা, কারণ অনেকেও বেশি মানুষের সাথে ইন্টারেকশন করছে তো। ১ জন ২ জন তো নেই শুধু যে মা-বাবা, তা তো নেই। আরো বাড়িতে যারা বড়রা রয়েছে তাদের সাথে ইন্টারেকশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? মিথস্ক্রিয়ার মাধ্যমে ও নিজে থেকেই বিভিন্ন জ্ঞান অর্জন করছে। নিজে থেকেই কিছু অভিজ্ঞতা অর্জন করছে। এটাকেই যদি নিজে থেকেই করে, এটাকেই পিয়াজে বলছেন কনস্ট্রাকটিভিজম। খুব ভালো মতো এটা বুঝে নাও বা লিখে নিতে পারো। এটাকেই কি বলছেন? কনস্ট্রাকটিভিজম বলছেন। ঠিক আছে? অর্থাৎ কনস্ট্রাকটিভিজম হচ্ছে নিজে থেকেই শিশু যখন তাদের যে অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান তৈরি করছে বা জ্ঞান অর্জন করছে, তখন এটাকে বলছে পিয়াজে কনস্ট্রাকটিভিজম। এই কনস্ট্রাকটিভিজম কিন্তু আবার ৪টা মাধ্যমের বা ৪টা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটে থাকে। ভালো করে লিখেও নিতে পারো। যদি এখানে এটা লেখা নেই, আমি বলে দিচ্ছি। ৪টা প্রক্রিয়ার মাধ্যমে কনস্ট্রাকটিভিজম হয়ে থাকে। তো একটা হচ্ছে, এই সবগুলো আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে পরিণমন। আমরা ইংরেজিতে এটাকে বলি ম্যাচুরেশন। ঠিক আছে? ম্যাচিওর আমরা বলি না, ম্যাচিওর থেকে এসেছে এটা। মানে পরিণত থেকে এসেছে পরিণমন, আর ম্যাচিওর থেকে এসেছে ম্যাচুরেশন। আমি সবগুলোই বলে দিচ্ছি কোনটা কি। পরিণমন থেকে আসে, মানে কনস্ট্রাকটিভিজম হওয়ার জন্য ৪টে প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে পরিণমন, একটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতার কথা তো একটু আগেই বললাম। অভিজ্ঞতা থেকেই হয়। ঠিক আছে? আরেকটা বলা যেতে পারে, তখন আমি বলেছিলাম কথাটা মিথস্ক্রিয়া। ওখানে মিথস্ক্রিয়া শব্দটা ব্যবহার তো করা যাবে না, ওটা আমি আমার মতো করে বললাম। এটা বলা যেতে পারে সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ মানেই হচ্ছে কিন্তু মিথস্ক্রিয়া, দেখো।
তাই তো, একই জিনিসই হলো সামাজিক যোগাযোগ। আরেকটা হয়ে থাকে ভারসাম্য, ব্যালেন্স। ভারসাম্যের উপরও নির্ভর করে থাকে ভারসাম্য। তো সবটাই আমি বলছি। তো বিষয়টা আমি বোঝাতে চাইলাম যে পেঁয়াজে বলছেন যে নিষ্ক্রিয়ভাবে জ্ঞান অর্জন হয় না, বরং অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার মাধ্যমেই নিজেরাই জ্ঞান তৈরি করে। তাহলে নিজেরা জ্ঞান তৈরি করছে মানে নিজেরাই জ্ঞানের কনস্ট্রাক্ট করছে, তৈরি করছে। কনস্ট্রাকটিভিজম এর জন্য প্রথম দরকার হচ্ছে পরিণামন, যেটাকে ম্যাচুরেশন বলছিলাম। মানে বয়স বাড়ার সাথে সাথে শিশু যখন কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই তার যে আচরণ বা তার যে ক্ষমতাগুলো পরিবর্তন হচ্ছে বা নতুন নতুন দক্ষতা অর্জন করছে, এটাকে আমরা বলছি পরিণামন বা ম্যাচুরেশন, তাই তো? আহ, জিভের যে জড়তা, আমাদের যে জিহ্বা আছে, জিভের জড়তা না কাটলে সঠিকভাবে উচ্চারণ হয়? হয় না কখনোই। তো এক্ষেত্রে কিন্তু তখন পরিণমনের জন্য অপেক্ষা করতে হয় আমাদের, তাই তো? পরিণমনের জন্য অপেক্ষা করতে হবে কেন? কারণ বয়স বাড়লেই কি হবে, অটোমেটিক্যালি জড়তা কিন্তু কেটে যাবে, কাটবে তো? বয়স বাড়লে আমাদের অটোমেটিক্যালি জড়তা কেটে যাবে। তাহলে জিভের জড়তা না কাটলে শিশুরা সঠিক উচ্চারণ করতে পারছে না, তখন তাদের কিন্তু পরিণমনের জন্য, অর্থাৎ পরিণমন মানেই বয়স বাড়ার সাথে সাথে, তাহলে বয়স বাড়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করলেই নিজে থেকেই জিভের জড়তা কেটে গিয়ে সঠিকভাবে তারা উচ্চারণ করতে পারবে। তো ম্যাচুরেশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভিজমের ম্যাচুরেশন হচ্ছে সমস্ত, মানে সবকিছুর মূলেই এই ম্যাচুরেশনটা রয়েছে। এবং বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ছে। আর শিশুরা কি করছিল, মিথস্ক্রিয়া করছিল, সামাজিক যোগাযোগ। এবং এক্ষেত্রে ভারসাম্য বা ব্যালেন্স রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তাদের আচরণ, যে ক্ষমতা পরিবর্তন হচ্ছে, নতুন দক্ষতা অর্জন হচ্ছে, এগুলো সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখাটাও অবশ্যই দরকার। তো সবটা মিলেই হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এতগুলো কথা বলার কারণই হচ্ছে সবটাই কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের সাথেই কম বেশি যুক্ত রয়েছে। এবার আমরা চলে আসবো অ্যাডাল্ট লার্নার। অ্যাডোলেসেন্ট কমপ্লিট হয়ে গেল, মানে বয়ঃসন্ধিকাল কমপ্লিট হয়ে গেল। এবার প্রাপ্তবয়স্ক। আমরা সবাই বর্তমানে অ্যাডাল্ট। তো প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বৈশিষ্ট্য বুঝতে নিশ্চয়ই আমাদের অসুবিধা হওয়ার আর কোনো কারণই নেই। অ্যাডাল্ট লার্নারদেরও আমরা ওই একই রকম ভাবে একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ, এই চারটেই জানবো। তো শিক্ষাক্ষেত্রে এরা কি হবে? প্র্যাকটিক্যাল, বয়স বেড়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। সামাজিক দিক দিয়েও ওরা স্বাধীন। আর ইমোশনাল দিক দিয়ে, প্রাক্ষবিক দিক দিয়ে কিন্তু ওরা খুব স্টেবল হয়ে যাচ্ছে। কারণ আগের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখছিলাম যে ঝড়ঝঞ্ঝার কাল, মুড সুইং হচ্ছিল, বিভিন্ন রকম সমস্যা আসছিল। কিন্তু এখন অ্যাডাল্ট বড় হয়ে গেলে কিন্তু দেখবে আমাদের মধ্যে ম্যাচুরেশন চলে আসছে, তাই না? আমরা ম্যাচিওর হয়ে যাচ্ছি এবং আমাদের বৌদ্ধিক ক্ষেত্রগুলো কি হয়ে যাচ্ছে, এক্সপেরিয়েন্স বেসড, অভিজ্ঞতার অর্জন বা অভিজ্ঞতা সঞ্চয় আমরা আগের থেকে অনেক বেশি করছি। তাহলে এটা হচ্ছে একদম বেসিক জিনিস, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এবং প্রথম লাইনেই দেখো খুব সুন্দর একটা কথা বলেছে, লাইফ ইজ বিজি, অ্যাডাল্টস আর বিজি। মানে জীবনও এখানে খুব বিজি এবং অ্যাডাল্টও বিজি, মানে জীবনকে নিয়ে বিজি, নিজেকে নিয়ে বিজি, এই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে। তো অ্যাডাল্ট লার্নারদের বিষয়গুলো আমরা এইভাবেই ব্যাখ্যা করব। এবং অ্যাডাল্ট লার্নারদের ক্ষেত্রে দেখো এখানে আমাদের বলছে বয়সটা, ইন্ডিয়ার ক্ষেত্রে বলছে অ্যাডাল্টহুড ইজ ডিফাইন্ড বিটুইন 15 থেকে 35 বছরের মধ্যে অ্যাডাল্টহুড। আবার ইউনেস্কো বলছে, ইউনেস্কোর মতে তাদের অ্যাডাল্টহুড চলে হচ্ছে 24 থেকে 65, পুরোটাই হচ্ছে অ্যাডাল্টহুড। 24 থেকে 65 ইউনেস্কো এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এরা অ্যাডাল্টহুড ডিফাইন করছে 24 থেকে 65, পুরোটাই হচ্ছে অ্যাডাল্টহুডের পিরিয়ড। ঠিক আছে? এবং এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। ম্যালকম এস নোলস, সে বলছে অ্যাডাল্ট লার্নার কারা। দেখো অ্যাডাল্ট লার্নার কারা, যারা হচ্ছে ম্যাচিওর, ম্যাচিওর একটু আগেই জানলাম, পরিণত যারা, যারা হচ্ছে বা যে হচ্ছে প্রেফার টু বি সেলফ ডাইরেক্টেড, অর্থাৎ নিজেই নিজেকে পরিচালিত করতে পছন্দ করবে। প্রেফার টু বি সেলফ ডাইরেক্টেড, নিজে নিজেকে পরিচালিত, মানে কার দ্বারা, কারো দ্বারা পরিচালিত হবে না। মানে পরের পয়েন্টটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন থাকবে। স্বাধীন তো নিজে থাকবে এবং নিজেই নিজেকে পরিচালিত করার যে কোনো কাজে, মানে স্বপরিচালিত, স্বশাসিত আমরা বলি না, সেই রকম। এবং অ্যাডাল্ট লার্নার কি হবে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লার্নারের থেকে অনেক অনেক বেশি সে
এক্সপিরিয়েন্সড হবে। এই হচ্ছে আমাদের অ্যাডাল্ট লার্নারের কিছু বৈশিষ্ট্য, যেটা ম্যালকম নুলস তিনি বলেছিলেন। তো অ্যাডাল্ট লার্নার সম্পর্কে এতটুকু জানলেই চলবে, কারণ আমাদের বেশিরভাগ প্রশ্নটাই আছে অ্যাডোলেসেন্ট লার্নার নিয়ে। আর অ্যাডাল্ট লার্নার দিলে আমরা কম বেশি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবোই। এবং এখানে একটা কথা বলি, এখানে একটা দেখো শব্দ বলা হয়েছে অ্যান্ড্রাগগি, মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং ফর অ্যাডাল্ট লার্নার। একটা মেথড বা পদ্ধতি অ্যাডাল্ট লার্নারদের আমরা কি করে শেখাবো বা কি করব না করব তাদের জন্য। আর পেডাগগি মানে আমরা জানি, পেডাগগি হচ্ছে মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং। ঠিক আছে, কোনো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝানোর জন্য বা কোনো একাডেমিক সাবজেক্ট রয়েছে সেটাকে পড়ানোর জন্য, মানে কিভাবে শিক্ষাদানের পদ্ধতিগুলো করা হবে সেগুলোই হচ্ছে পেডাগগি। তো অ্যান্ড্রাগগি শব্দটা এখানে রিলেটেড হচ্ছে অ্যাডাল্ট এডুকেশনের সাথে। দেখো বলেই দিয়েছি, অ্যাডাল্ট এডুকেশন ইজ বেসড অন ফিলোসফি কল্ড অ্যান্ড্রাগগি। ঠিক আছে, দ্যাট ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ হেল্পিং অ্যাডাল্টস লার্ন। অর্থাৎ যেভাবে একজন অ্যাডাল্ট লার্নার শিখতে পারবে বা তাদের যে শিক্ষাদান পদ্ধতিটা কেমন হবে সেটাকে আমরা বলছি অ্যান্ড্রাগগি। এইবার একটা ছোট টপিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। খুব সুন্দর একটা টপিক, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা কি বলবো? দেখো সহজভাবে বলতে গেলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে, এই যে ধরো তোমরা আছো, আমি আছি, বা তোমরা যারা যারা ক্লাস করছো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিক দিয়ে একটা ডিফারেন্স রয়েছে। সেটা শিক্ষাগত দিক দিয়েই হোক, ইমোশনাল দিক দিয়েই হোক, আমাদের ইন্টেলিজেন্সের দিক দিয়েই হোক, সমস্ত দিক দিয়েই একটা ডিফারেন্স রয়েছে। মানে আমরা বাংলাতে বলি ব্যক্তি স্বাতন্ত্র্য। অর্থাৎ একজনের থেকে আরেকজনকে আমি যে বিষয়গুলোর দ্বারা আলাদা করতে পারবো তাকেই আমরা বলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমার আর তোমার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখন বর্তমানে কি, আমি শিক্ষক তোমরা শিক্ষার্থী বা লার্নার, এটাতেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা যেতে পারে। তোমরা শিখছো, আমি শেখাচ্ছি, ঠিক আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হতেই পারে। তো বিভিন্ন দিক দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করে থাকি, কারণ কেউ একই রকম না, আমাদের সবার পার্সোনালিটিও আলাদা। পার্সোনালিটির দিক দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করতে পারি। সমস্ত জায়গা দিক দিয়েই আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে মানুষের মধ্যে কি পার্থক্য, দুটো মানুষের মধ্যে কি পার্থক্য, বা কোন কোন জায়গা থেকে আমরা দুটো মানুষকে আলাদা করতে পারি, সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তাহলে বেসিক জিনিসটা বললাম। এবার দেখো ফিজিক্যাল ডিফারেন্স কোনগুলোতে হতে পারে? শর্টনেস অ্যান্ড টলনেস, অর্থাৎ আমাদের কারো হাইট কম কারো হাইট বেশি, এটাতে হতে পারে। ডার্কনেস অর ফেয়ারনেস কমপ্লেকশন, কারো গায়ের রং, মানে গায়ের রঙের দিক দিয়ে আমরা করতে পারি পার্থক্য। ঠিক আছে, কারো উজ্জ্বলতা বেশি কারো কম রয়েছে। ফ্যাটনেস থিননেস, কেউ মোটা কেউ, কারো চেহারা হচ্ছে পাতলা। উইকনেস দিক দিয়ে এটা আমরা করতে পারি। ঠিক আছে, কেউ বেশি দুর্বল, কেউ হচ্ছে স্বাস্থ্যবান হওয়ার জন্য হয়তো তার শরীর অন্যরকম। এইটা দিক, এগুলো হচ্ছে ফিজিক্যাল ডিফারেন্স, তাহলে আলাদা করছি। আবার ইন্টেলিজেন্সের দিক দিয়ে তো এটা তো আমরা খুব করেই থাকি, বুদ্ধিমত্তার দিক দিয়ে। আইকিউ লেভেলের দিক দিয়ে কারো আইকিউ 120-র উপরে যদি হয় তাহলে সুপার নর্মাল। ইডিয়ট যারা, মানে যাদের বুদ্ধি অনেকটাই কম, তাহলে 0 থেকে 50 আইকিউর মধ্যে থাকবে। এইভাবে ইন্টেলিজেন্স লেভেলের দিক দিয়ে আমরা দুজনকে ডিফারেন্সিয়েট করতে পারি। আবার আমরা আমাদের অ্যাটিটিউড এর দিক দিয়েও ডিফারেন্স করতে পারি। আমাদের যে প্রত্যেকের যে অ্যাটিটিউড রয়েছে, সেই অ্যাটিটিউডের দিক দিয়েও কিন্তু মানুষকে আলাদা আলাদা আমরা করতে পারি, কারণ সবাই তো এক সেম অ্যাটিটিউডের নয়, সেটার দিক দিয়েও করা যায়। আবার ডিফারেন্স ইন অ্যাচিভমেন্ট, আমরা আমাদের লাইফে কি অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টের দিক দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, তো এটা একটু অন্যরকম ভাবে যদি বলি, দেখো এখানে বলেছে এই অ্যাচিভমেন্টের জায়গাটায় বলছে দিস ডিফারেন্স আর ভেরি মাচ ভিজিবল ইন রিডিং, রাইটিং অ্যান্ড লার্নিং ম্যাথমেটিক্স। ঠিক আছে, অর্থাৎ আমাদের লেখা, আমাদের পড়া এবং ম্যাথমেটিক্সে কি করতে হয়, অনেক কমপ্লেক্স প্রবলেম আমাদের সলভ করতে হয়, জটিল সমস্যার সমাধান করতে হয়। এগুলোর দিক দিয়েও কিন্তু আমরা মানুষের সাথে একজনের সাথে আরেকজনকে আলাদা করতে পারি, কারণ কারো পড়ার দক্ষতা কম হবে কারো বেশি হবে, কারো হাতের লেখা ভালো হবে কারো হাতের লেখা খারাপ হবে, কেউ কমপ্লেক্স বা ম্যাথমেটিক্স খুব তাড়াতাড়ি সলভ করতে পারে, কেউ হয়তো একটু দেরিতে সলভ করতে পারছে। এইভাবে অ্যাচিভমেন্টের দিক দিয়েও আমরা বিভিন্ন মানুষকে একজনের থেকে আরেকজনকে আলাদা করতে পারি। ঠিক আছে,
এবং মোটর অ্যাবিলিটি বলতে এখানে বোঝাচ্ছে কোনো কিছু কাজ করার ক্ষমতা। কেউ দেখবে অনেক কাজ খুব তাড়াতাড়ি করে দিচ্ছে দক্ষতার সহ। কিরকম ভাবে করছে? মানে বিভিন্ন রকম যে মেকানিক্যাল টাস্ক গুলো রয়েছে সেগুলো কাজ হয়তো খুব তাড়াতাড়ি, কারণ তার অভিজ্ঞতা হয়ে গেছে, কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে, সেই দিক দিয়েও তাড়াতাড়ি করে দিচ্ছে। আবার কারো কাজ করতে বলছে মাচ ডিফিকাল্টি ইন পারফর্মিং দিস টাস্ক, অর্থাৎ কাজ করতে দেরি হচ্ছে এবং যদি জটিল কাজ আসে তাহলে তো সে আরো পারছে না। এইভাবে আমরা মোটর অ্যাবিলিটির দিক দিয়েও ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করতে পারি। এই জায়গাগুলো দিয়ে আমরা করতে পারি। এবার কিছু জনের নাম দিয়ে বলা হয়েছে কে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে কত ভাগে ভাগ করেছে। যেমন এখানে আমরা ৬টা ভাগ পড়বো, স্প্র্যাঙ্গারের ৬টা ভাগ। দেখা এগুলো আমি বলছি না যে একদম মুখস্থ করতে হবে, বিষয়গুলো একটু জেনে রাখো। ঠিক আছে? তো স্প্র্যাঙ্গার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তিনি ৬টা ভাগ করেছেন। থিওরিটিক্যাল, ইকোনমিক, অ্যাস্থেটিক। দেখবে অনেকে অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বিষয়গুলো। ঠিক আছে? এই জায়গাগুলো দিয়ে তিনি মানুষ এক একজনকে আরেকজনের সাথে আলাদা করেছেন। সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস দিক দিয়ে মানুষের সাথে আরেকজন মানুষকে আলাদা করেছেন। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখিয়েছেন। আবার জাঙ্ক বলছেন কেউ দেখবে হয় ইন্ট্রোভার্ট, কেউ হয় এক্সট্রোভার্ট। আমরা জানি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে। আবার অ্যাম্বিভার্টস ও একটা রয়েছে। অ্যাম্বিভার্টস মানে দেখো আমি এখানে লিখে দিয়েছি, এ পারসন হুজ পার্সোনালিটি হ্যাজ এ ব্যালেন্স অফ এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট ফিচার। মানে একজন কোনো মানুষের পার্সোনালিটি যিনি এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট দুটোরই ফিচার্সকে ব্যালেন্স করে চলে। মানে খুব ইন্ট্রোভার্টও না, আবার খুব এক্সট্রোভার্টও না। মানে ইন্ট্রোভার্ট মানে নিজের মধ্যে সবকিছু রাখা, মানে কাউকে প্রকাশ করা বা এক্সপ্রেস করা, এই বিষয়গুলো নেই। আবার এক্সট্রোভার্ট মানে কি মুখের উপর কথা বলে দেওয়া বা নিজেকে ওভার কনফিডেন্স দেখানো, এগুলোকে তো আমরা এক্সট্রোভার্ট বলি। কিন্তু অ্যাম্বিভার্টস হচ্ছে আমার মধ্যে দুটোই রয়েছে, দুটোকেই ব্যালেন্স করে চলি। মানে যখন যেটা দরকার, যখন মনে হবে যে না আমার এখন চুপ থাকাই ভালো, তাহলে আমি চুপ থাকবো। যখন মনে হবে যে না আমার কোনো কিছু বলা দরকার এই মুহূর্তে, তখন আমি সেরকম ভাবো। মানে দুটোর মধ্যে পার্সোনালিটির দিক দিয়ে তিন ভাবে জাঙ্ক ভাগ করেছেন। এবার ট্রটার ভাগ করেছেন স্টেবল মাইন্ড, আনস্টেবল মাইন্ড। এটা কিন্তু আমরা খুব দেখি মানুষের মধ্যে। মানে আনস্টেবল মাইন্ডের পিপল এখন আমরা অনেক দেখতে পাই, তাই না? মানে কোনো কিছুতেই মন বসে না। আজকে এটা কাজ করলো, পছন্দ হলো না, আবার অন্য কাজ করলো। ঠিক আছে? স্টেবল মাইন্ড খুব কমই বর্তমানে দেখা যায়। তো এইভাবে ট্রটার দুটো ভাগে ভাগ করেছেন। এগুলো আমরা কিন্তু খুব দেখেই থাকি। আবার জর্ডান বলছেন পার্সোনালিটি দুরকম, অ্যাক্টিভ পার্সোনালিটি আবার রিফ্লেক্টিভ টাইপের পার্সোনালিটি। এই হিসাবে আবার মানুষকে দুটো ভাগে ভাগ করছে। আর থর্নডাইক তিনি বলছে দেখো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কার, আইডেন্টিশিয়াল থিঙ্কার, অবজেক্ট থিঙ্কার, এই ধরনের ভাগ করছে। আবার বলছে থিঙ্কার্স ইন হুম সেন্সরি এক্সপেরিমেন্ট ইজ প্রিডমিনেন্ট। কিরকম? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কার মানে কোনো কিছু আহ বস্তুগত দিক দিয়ে ভাবছেন। আইডেন্টিশিয়াল হচ্ছে ধরো কোনো কিছু ধারণার দিক দিয়ে কাউকে আলাদা করেছেন। আবার বস্তুগত অবজেক্ট থিঙ্কার। আবার থিঙ্কার্স ইন হুম সেন্সরি এক্সপিরিয়েন্স ইজ প্রিডমিনেন্ট, মানে যে সমস্ত মানুষের মধ্যে সংবেদনশীল অভিজ্ঞতাগুলো খুব রয়েছে। সংবেদনশীল অভিজ্ঞতা সবার মধ্যে সংবেদনশীল বা সেন্সারি এক্সপিরিয়েন্স কিন্তু থাকে না। তো এইভাবে মানুষকে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা যায়। আবার টারম্যান তিনি অনেক কটা ভাগে ভাগ করেছেন। টারম্যান বিশেষ করে বলছেন যে কেউ জিনিয়াস হয়, কেউ নেয়ার জিনিয়াস, জিনিয়াসের কাছাকাছি, কেউ ভেরি সুপিরিয়ার, কেউ শুধু সুপিরিয়ার, কেউ এভারেজ, কেউ ব্যাকওয়ার্ড, কেউ ফিবেল মাইন্ডেড, কেউ ডাল হচ্ছে কারো বুদ্ধি অনেকটাই কম এবং একদম বুদ্ধিহীন মানুষ বা ইডিয়েটও থাকে। তাহলে অনেক রকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন মানুষকে একজনের সাথে আরেকজনকে আলাদা করে দেখিয়েছেন। এগুলো হচ্ছে লেভেল অফ ইন্টেলিজেন্স। তাহলে লেভেল অফ ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার দিক দিয়ে টারম্যান ভাগ করেছে। দেখো অনেক কটা টারম্যানের ভাগ রয়েছে। এই ভাগগুলো একটু শুধু দেখে রাখা। মানে আমি বলছি না যে এখান থেকে প্রশ্ন আসবেই, যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমি পড়াচ্ছি সেই জন্য বিষয়গুলোকে একটু দেখে রাখা, মাথায় রাখা। এবার নিজের মতো করে যদি আমরা বলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমরা সাধারণত আগে বেসিক এক্সাম্পলটা আগে দিই, যেটা আমি দিইনি, প্রথমে দেওয়া উচিত ছিল। ছেলে এবং মেয়ে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, একজন ছেলে একজন মেয়ে। যদি আমরা বর্তমানে ছেলে এবং মেয়েকে আলাদা করি না, আমরা সবসময় এখন ইকুয়ালিটির কথা বলি, সাম্যতার কথা বলি, তো ছেলে এবং মেয়েকে আলাদা করা উচিত না।
তাও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ছেলে এবং মেয়েকে আলাদা এইভাবেই করছি, কারণ কিছু কাজ আছে যদিও এখন খুব কম হয়ে থাকে, মেয়েরাও এখন সব কাজই করতে পারে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো মেয়েরা চাইলেও হয়তো অনেক সময় করতে পারে না, যেগুলো আবার ছেলেরা করতে পারে। আবার দেখবে হাতের লেখা, নাচ করা, গান করা, এই সব ক্ষমতাগুলো মেয়েদের বেশি থাকে। আবার হাতের লেখা ভালো মেয়েদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যদিও আবার সবার হয় না। বললাম তো, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে হচ্ছে একজনের সাথে আরেকজনকে আমি আলাদা করছি কোন কোন দিক দিয়ে। তাহলে নাচ গানের দিক দিয়ে, ক্রিয়েটিভিটির দিক দিয়ে, হাতের লেখার দিক দিয়ে, ঠিক আছে? আবার আমি যদি লয়ালিটির দিক দিয়ে ভাগ করি বা কাউকে কমিটমেন্টের দিক দিয়ে ভাগ করি, দেখবে মেয়েরা অল্প বয়সে কি হয়, অল্প বয়সে মেয়েরাই আগে ম্যাচিওর হয়, ছেলেরা কিন্তু একটু লেটে গিয়ে ম্যাচিওর হচ্ছে। এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এডুকেশন কিন্তু বর্তমান দিনে সবথেকে বড় ফ্যাক্টর আমি বলবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে। কারণ একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত বা মূর্খ ব্যক্তি সবথেকে বর্তমানে আমাদের মানে এখনকার সিচুয়েশনে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা বেশি দেখতে পাই। কারণ একজন শিক্ষিত মানুষ যেভাবে কথা বলবে, সমাজের প্রতিটা স্তরের মানুষের সাথে মিশবে, নিশ্চয়ই একজন অশিক্ষিত ব্যক্তি সেরকম ভাবে আচরণ করবে না বা কথাবার্তা বলবে না। তাহলে এডুকেশনও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে খুব বড় ফ্যাক্টর। এইভাবেই আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিষয়গুলো মাথায় রাখতে হবে।